বাবা কোথায় চলে যাচ্ছি? সো আলহামদুলিল্লাহ, অনেক ভয় ছিলাম যে ইমিগ্রেশনটা না জানি কেমন হয়, খুবই স্মুথ হলো। প্রচণ্ড শীত করতেছে, একদম শীতে কাবু হয়ে গেছি। একটা টাওয়েল ছিল, ওই টাওয়েলটা দিয়ে কোনো রকমে আছি আর কি। আপনারা কেউ ভুল করবেন না, আপনারা পাওয়ার ব্যাংক বা ল্যাপটপস বা ক্যামেরা এই টাইপের জিনিসগুলো অবশ্যই আপনাদের হ্যান্ড ব্যাগে রাখবেন। অনেক খিদা পেয়েছে, খাবার টাবারটা আগে আগে দিয়ে দিলে ভালো হয়। গেলে দাও বাবা, দেখি। ইটস টাইম টু স্লিপ। থ্যাংক ইউ। এমনিতেই মেজাজ টেজাজ খারাপ, শালার বেটা আবার গান লাগাইছে। আসসালামু আলাইকুম। সো অবশেষে বাসা থেকে বের হয়ে যাচ্ছি এই উগান্ডার উদ্দেশ্যে ফ্লাই করার জন্য। জীবনের সবচেয়ে এক্সাইটিং একটা মুহূর্ত পার করতেছি। জানি না কপালে কি আছে, বাট অনেক স্বপ্ন নিয়ে যাচ্ছি। সো সবাই দোয়াতে রাখবেন। আসলে আর কয়েকটা মুহূর্ত হয়তো বাংলাদেশে আছি, তারপরে ভিন্ন এক দেশ, ভিন্ন এক সংস্কৃতি, ভিন্ন এক ভাষা। জানি না কি অপেক্ষা করতেছে, সবার কাছে শুধু দোয়া চাই। আর ইমিগ্রেশনটা যেন ভালোভাবে পার হইতে পারি, সেই জিনিসটা খেয়াল রাখবেন। আমাদের গাড়ি অপেক্ষা করতেছে। বিসমিল্লাহ। দোয়া চাই আমার মেয়েটার জন্য। আমার ওয়াইফ আছে, বাড়িতে আব্বা আম্মা আছে, সবাইকে আমি একাই দেখে শুনে রাখতাম। তো ভিতরটা আসলে দুমড়ে মুচড়ে যাচ্ছে। দেশের প্রতি খুব ভালোবাসা, বাট কি আর বলবো, এখন এয়ারপোর্টটা পার হবো এটা নিয়েও আমার কত টেনশন। এই দেশটাকে আসলে কিভাবে যে ভালোবাসি, এটাই বড় বিষয়। হ্যাঁ আম্মু, আসো ভাই, এসিটা একটু চালাই দেন। বসো আব্বু। আব্বু, আম্মু, এই যে দেখো বাবা কোথায় চলে যাচ্ছি। বাবা কোথায় যাচ্ছি? বাবা কোন দেশে যাচ্ছি? বাবা, আমার মেয়েটা ভাবতেছে যে তাকে নিয়ে যাব, বাট ভাগ্যের নির্মম পরিহাস, আল্লাহর কাছে দিয়ে যাইতেছি আমার এই ধনটাকে। আল্লাহ তুমি দেখে রেখো। সো আমরা এগিয়ে যাচ্ছি এয়ারপোর্টের দিকে। আর কয়েকটা মুহূর্ত হয়তো বাংলাদেশের মাটিতে আছি, আল্লাহ চাইতো। সো আসলে বাকরুদ্ধ, বলার মতো তেমন কিছুই নাই। সবাই শুধু দোয়া করবেন, সবার কাছ থেকে দোয়া চাই। প্র্যাকটিস করেন, ওখানে একটু চাকরি করেন ছোট। সো চলেই আসলাম এয়ারপোর্টে, আর আমরা কিছুক্ষণের ভিতরে এয়ারপোর্টে এন্ট্রি করব ইনশাআল্লাহ। আচ্ছা বাবা, গেলে দাও বাবা, দেখি। বাবার বুকে শুয়ে থাকো।
সবাই শুভকামনা জানাইছে। না না, উপরে গাড়ি যাওয়া যায় না। টার্মিনাল 2-এ কিন্তু আমার। আরে 2 তো যা ভিতরে ঢুকবে না, এর পরে নিচে তলে নামবেন তারপরে। জানি না বাবা। একজন উল্টো বাইরে যাচ্ছে মাটি থেকে। প্রচুর মানুষজন, ভিড় পাল্টে এখন আমাকে ভিতরে ঢুকতে হবে এবং বোর্ডিং পাস নিতে হবে। সো আলহামদুলিল্লাহ, অনেক ভয়ে ছিলাম যে ইমিগ্রেশনটা না জানি কেমন হয়। খুবই স্মুথ হলো। ইমিগ্রেশনের যে ওসি স্যার, উনি আমাকে ওয়েলকাম জানালো অ্যান্ড আই রিয়েলি গ্রেটফুল টু ইউ মিস্টার জুনায়েদ ভাই। অ্যান্ড মজার ব্যাপার হচ্ছে ওসি স্যারের নামও জুনায়েদ এবং আমার হার্টিয়েস্ট বড় ভাইয়ের নামও জুনায়েদ। সো মিলে গেছে। তো অপেক্ষা করছি বিমানের জন্য ইথিওপিয়ান এয়ারলাইন্সে। কিছুক্ষণের ভিতরে আমাদের ফ্লাইট হচ্ছে 4:55-তে। সো এখন অপেক্ষা করছি, অনেকেই আছে এখানে অপেক্ষা করছে। বাট খুব একটা ব্যাড এক্সপিরিয়েন্স হচ্ছে, এখনও কাউন্টার ওপেন হয় নাই ওদের, ওয়েটিং লাউঞ্জ এখনও ওপেন হয় নাই, যার কারণে আমরা এখানেই দাঁড়িয়ে আছি। সো উগান্ডার সময় রাত 12:50 হচ্ছে আমি ওইখানে গিয়ে ল্যান্ড করব, আর বাংলাদেশি সময় ওইটা মেবি ভোর 4টা হতে পারে। সো সবাই প্রে করবেন। 3 ঘন্টা ডিফারেন্ট। সো এই যে বিমান আসা যাওয়া করতেছে। অ্যান্ড আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে আসলে আমি স্মরণ করব মাই বিলাভ মেন্টর মনিরুজ্জামান খান এবং হচ্ছে জুনায়েদ ভাই। আপনাদের দুজনের কারণে হয়তো আমার জার্নিটা সাকসেসফুল হচ্ছে। সো থ্যাংক ইউ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। আমি আসলে থ্যাংক ইউ দিয়ে শেষ করতে পারবো না। সো যাই, সেখানে গিয়ে নিজের স্বপ্নগুলোকে ফুলফিল করি, দেন আপনাদের সামনে আসবো ইনশাআল্লাহ। আমার সাথে সাথে ইথিওপিয়ান এয়ারলাইন্সের সিয়েরা লিওন যাচ্ছে ভাইয়া আলমগীর ভাই। উনি হচ্ছে ব্র্যাকে জব করে। সো মসুদ ভাই নিশ্চয়ই ওনাকে চিনে থাকতে পারেন। মসুদ ভাই হচ্ছে উগান্ডার ব্র্যাকে আছে, পশ্চিম আফ্রিকা। আমি যাচ্ছি হচ্ছে পূর্ব আফ্রিকা, ভাইয়া হচ্ছে পশ্চিম আফ্রিকা। আমাদের ফ্লাইট ছিল 4:50-এ, এখন বলতেছে যে আরও 1 ঘন্টার মতো লেট হবে, মানে 5:40-এর দিকে হয়তো আমাদেরকে যাইতে হবে। সো এটা আসলে একটা ব্যাড এক্সপিরিয়েন্স যে এখানে বসার টসার জায়গা নাই। এখানেই কোনো রকমে মানুষজন বৈশা টৈশা আছে, অনেকে হচ্ছে এই যে ফ্লোরেও বসে আছে। সো আমি মনে করি এটা একটা বাজে এক্সপিরিয়েন্স। সো অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নাই, অপেক্ষাই করতে হবে। আমাদের গেট চেঞ্জ হয়েছে, আমাদের 6-এ ছিল, এখন 11-এ যাইতে বলতেছে। ইথিওপিয়ান এয়ারলাইন্সের স্টাফদের সাথেই যাচ্ছি 11-র দিকে। ভাইয়া টাইম কি চেঞ্জ হয়েছে নাকি টাইম ওইটাই থাকবে? 4টা আমাদের ডিলে ছিল, মানে অ্যারাইভেল ডিলে, আমাদের এখান থেকে কোনো ফল্ট নাই, মানে এটা আসতেছে ডিলে করে 50 মিনিট। তাইলে এখান থেকে ফ্লাই করবো কয়টায়? 1 ঘন্টা পর ধরেন 16:50, মানে 17:50, 5:50। আচ্ছা, বিমান আসতে লেট করছে, তার কারণে আমাদের একটু লেট হবে। সো 1 ঘন্টা লেট হইতে পারে। সো একটা ঝামেলা হয়ে গেছিল, ভাবছিলাম অনেক বড় বিপদ হয়ে গেল কিনা, কারণ স্ক্যানিংয়ে হচ্ছে আমার ব্যাগটা আটকাই দিছিল। তো অনেকক্ষণ ধরে অ্যানাউন্স করতেছিল, আমি অমনোযোগী ছিলাম, তাই শুনতে পাই নাই। পরবর্তীতে ওরা আমাকে জিজ্ঞাসা করে যে আসলে আমার ব্যাগে কি আছে। আমার ব্যাগে অ্যাকচুয়ালি আসলে একটা পাওয়ার ব্যাংক ছিল, যেটা আসলে লাগেজের ভিতরে নেওয়া যায় না, হ্যান্ড ব্যাগে করে ক্যারি করতে হয়। সো আমি এই ভুলটা করছিলাম, আপনারা কেউ এই ভুল করবেন না। আপনারা পাওয়ার ব্যাংক বা ল্যাপটপস বা ক্যামেরা এই টাইপের জিনিসগুলো অবশ্যই আপনাদের হ্যান্ড ব্যাগে রাখবেন। সো আমার কলিজাতে পানি ছিল না, না জানি কি হয়ে গেছে। আলহামদুলিল্লাহ ফাইনালি ইথিওপিয়ান এয়ারলাইন্সের ভাইয়েরা খুবই ভালো বিহেভিয়ার করেছে এবং আমার বিষয়টাকে খুব ভালোভাবে সলভ করতে সহযোগিতা করেছে। সো এখন অপেক্ষা করছি, আর হয়তো 10-15 মিনিটের ভিতরেই আমরা বিমানে প্রবেশ করব। সো আল্লাহ
বিমানে ওঠার পরে আসলে পার হওয়ার পরে ভয়টা দূর হবে। ফার্স্ট টাইম যেহেতু দেশের বাইরে যাচ্ছি, আসলে খুব এক্সাইটেড সব কিছু নিয়েই। অনেক ভয় কাজ করছিল, তো অলরেডি সকল ভয় দূর হয়ে গেল আলহামদুলিল্লাহ। দেখি একটু সাইড দেন, সাইড দেন। তো বাসে করে বিমান পর্যন্ত যাচ্ছি। very happy. হ্যাঁ, টুকটাক ব্লগ করে রিভিল উগান্ডা। রিভিল উগান্ডা। এই অল্প একটু জায়গা, তার জন্য আবার বাসে উঠতে হয়েছে। মনে হচ্ছে হাইটাই আসা যেত আরো ভালোভাবে। এখন লাইনে দাঁড়াবো, লাইনে দাঁড়িয়ে পার হয়ে যাবো। ভিতরে ভিডিও এলাও করবে কিনা জানি না, আর এখানে ট্রাই করতেছি। এই যে এক ভাইয়া আছে, ইথিওপিয়ান এয়ারলাইন্সে নাকি সচরাচর এত যাত্রী হয় না, বাট এখানে প্রচুর যাত্রী দেখা যাচ্ছে। আর কয়েকটা মুহূর্ত, তারপরে স্বপ্নের দেশে উগান্ডার উদ্দেশ্যে ফ্লাই করে ফেলবো। বোর্ডিং পাসটা হাতে রাখতে বললো, সো বোর্ডিং পাসটা হাতে নিয়ে নিচ্ছি। বাকি সব ব্যাগের ভিতরে ঢুকাই ফেললাম। আমাদের এখান থেকে ছাড়বে হচ্ছে 5:40-এ। অবশেষে বিমানে উঠেই যাচ্ছি, একেবারে নিয়ারেস্ট। আচ্ছা ঠিক আছে, একটু অপেক্ষা করতে হবে। Everyone are smiling, it's really cool. তো ফাইনালি উঠে যাচ্ছি বিমানে। জিজ্ঞাসা করলাম যে ভাইয়া ভিডিও করা যাবে, ওনারা বললো ভিডিওই তো করবেন ভাইয়া। সো খুবই ভালো লাগলো তাদের বিহেভিয়ার, যদিও একটু লেট হয়েছে, বাট ওভারঅল এভরিথিং ইজ ওকে। এটা Please put your hand baggage in the overhead compartment or under the seat in front of you. To ensure your safety, ask passengers seated by the emergency exits to read the exit row instructions card located by your seats carefully. If you are not willing or able to perform the described function in the event of an emergency, inform any of your cabin crew members to change your seat. maybe 53। আসেন আপনি এই যে এখানে এটা কি দেখেন তো, 53 আপনার সাথেই 3C54 এখানে এই সিটটা দেখেন তো। হ্যাঁ 53 সি দিছে, আমাকে তো জানালার পাশে বললো। ABC এদিক দিয়ে মনে হয় ABC। ওই ডিজাইন দেন ও। ABC। যদি আমাকে বলছিল জানালার পাশে সিট দিছে, বাট সিটটা জানালার পাশে হয় নাই। রিয়েলি ব্যাড। একটু জিজ্ঞাসা করে নেব যে আসলে সিটটা জানালার পাশে কিনা। আপাতত এখানেই বসতে হবে। ব্যাগ কি উপরে রাখবো? হ্যাঁ ব্যাগ রেখে দিলাম। 2 সিট ফাঁকা আছে, দেখি এখানে কারা বসে। সো এই হচ্ছে বিমানের টয়লেট এবং বেসিন। ছোট্ট এই যে মিরর।
টাইম। সো আপু যাচ্ছে হচ্ছে গানাই ওনার হাজব্যান্ডের কাছে। অনেক মানুষ। সর্বোপরি ভালোই লাগতেছে, অনেক খিদা পেয়েছে, খাবার টাবারটা আগে আগে দিয়ে দিলে ভালো হয়। সো প্রচুর খিদা লেগে গেছিল, ফাইনালি হচ্ছে আমাদের খাবার দিয়ে দিছে। এইখানে আছে হচ্ছে জুইস আর এখানে ওয়াটার, এখানে আমরা বিফ নিয়েছি, এখানে মেবি সবজি, এখানে একটা কেক টাইপের কিছু। সো এখন আই হোপ আমরা ফুডসগুলো এনজয় করবো। বিসমিল্লাহ। Oh, it's cold water. Normal water here. পানি খুব ঠান্ডা। এটার ভিতরে আছে হচ্ছে এই যে কিউট কয়েকটা চামিচ আর হচ্ছে একটা টিস্যু। বললাম যে নর্মাল পানি দেওয়ার জন্য, বাট এরা খুবই ঠান্ডা একটা পানি দিচ্ছে, আমার হালকা সর্দি লেগে আছে। সো আই থিঙ্ক দিস রিয়েলি ব্যাড। অ্যান্ড তাদের হচ্ছে সবার জন্য হচ্ছে বিফ অ্যাভেলেবেল নাই। এই হচ্ছে লাস্ট পারসন যে হচ্ছে বিফ পাইছি, আমার পরে আর কেউ বিফ পাই নাই, বিকজ বিফ শেষ হয়ে গেছে। সো এখন খাওয়া দাওয়া করার পালা। সব কিছুই খাইতে হবে, পেটে এত খিদা বইলা বোঝানো যাবে না। সো এখানে বিরিয়ানি টাইপ কিছু একটা আর আছে বিফ। সো খাইয়া দেখি কিরকম অবস্থা। বিসমিল্লাহ। খেতে পারতেছেন? বিফ আমরা যেভাবে রান্না বান্না করে খাই আসলে এরকম না, বাট পেটের খিদায় খাওয়া লাগতেছে এই আর কি। সো খাইতে খাইতে একবারে মাথা ঘুরাইতেছে, বাট খাবার শেষ হইতেছে না। এখানে দারুণ একটা সালাদ ছিল, রিয়েলি এনজয় দিস। সো এখন আমাকে ঘুমাইতে হবে, প্রচণ্ড শীত করতেছে, একদম শীতে কাবু হয়ে গেছি। একটা টাওয়েল ছিল, ওই টাওয়েলটা দিয়ে কোনো রকমে আসি আর কি। মনে হচ্ছে যে ব্লেজারটা যদি নিয়ে আসতাম তাহলে বোধহয় অনেক ভালো হতো। ব্লেজারটা হচ্ছে আমার লাগেজে, ওইটা নিচে দিয়ে দিয়েছিলাম। এখন আবার কি একটা খাবার জেনে নিয়ে আসছে। সো প্রচুর খাওয়া দাওয়া। মূলত আদিস আবাবাতে আসার পরে একদম মেজাজটা একেবারে খারাপ হয়ে গেছে, কারণ আমাদের বিমান আইসা পৌঁছানোর কথা রাত 9:45, বাট আইসা দেখি বিমান 10:50 এসে নামছে, কারণ আর আমার পরের কানেক্টিং ফ্লাইট ছিল আপনার 10:40। সো যখন আইসা বিমান মিস করছি, তারপরে দেখি কেউ হেল্প করতেছে না ভালোভাবে, মানে মন মেজাজ একেবারে পুরা খারাপ হয়ে গেছে, আর মনটাই খারাপ হয়ে গেছে, আর ভয় পাইছিলাম যে আসলে সঠিক জায়গাতে পৌঁছাইতে পারবো কিনা। সো এরা আমাকে হোটেল বুকিং দিয়ে দিছে 5 স্টার হোটেল। তো হোটেলে যাওয়ার জন্য অপেক্ষা করতেছি, যে গাড়ি দিয়ে নিবে ওই গাড়িও দেখি লেট করতেছে। সো সব মিলে রাতের বাজে তখন একটা, এত মেজাজ খারাপ হয়েছিল বলে বোঝাতে পারবো না। তারপরে হচ্ছে আমাদেরকে হোটেলে নেওয়া শুরু করে। তো আদিস আবাবা এয়ারপোর্টটা দেখতে আসলে খুবই দারুণ, চারপাশের দিকে যাচ্ছিলাম, অনেক সুন্দর। তো হোটেলের দিকে যাচ্ছিলাম আর কি। এমনিতেই মেজাজ টেজাজ খারাপ, শালার বেটা আবার গান লাগাইছে।
بعد وسط البلد আইসা বাংলাদেশি পাইলাম, বাংলাদেশি না ব্রাহ্মণবাড়িয়ার না নবীনগর, এবং নবীনগর নামার পাশের গ্রামের এক বাইরে পাইলাম। ভাই হচ্ছে আপনার ইয়াতে যেত, মাসকাটে যেত, বাট বাইরে ট্রানজিট দিছে হচ্ছে 2 দিনের। তো 31শে জুলাই রাতে 9টা বাজে ওনার ফ্লাইট। ভাই কেমন ফিল করতেছেন? হচ্ছে হোটেলে প্রবেশ করতেছি, আমার রুম নাম্বার 204। বহুত কাহিনী করে ভাই। 204 204 It's really cool. A VIP room. Here is a VIP bathroom, and there is a VIP bed. So আমাকে সব কিছু রাখতে হবে এখন। গোসল টোসল করলাম, এখন হচ্ছে ডিনারটা করতে যাইতেছি। দেখি ডিনারে কি দেয় ওরা। ডিনারে হচ্ছে রাইস আছে হালকা, মার গালা না মনে হচ্ছে। বিফ টাইপের কিছু একটা হবে। নুডলস নিলাম, এখানে সালাদ, গরুর মাংস, আর এটা কি জানি যাই না, বড় টাইপের কিছু রাইস। নুডলসটা খাইয়ে দেখি। সো খাওয়া দাওয়া শেষ করে ফেললাম, এখন বাজে রাত 12টা, প্রায় 12:30, একটার কাছাকাছি আর কি। সো ইটস টাইম টু স্লিপ। থ্যাংক ইউ। হোটেলে মোটামুটি সময়গুলা ভালোই কাটছিল। তারপরে এয়ারপোর্টে আইসা বসে আছি। তা আমাদের ফ্লাইট ছিল পরের দিন 9টা বাজে, বাট এই অপেক্ষা করতে করতে আর ভালো লাগতেছিল না। মানে 11টা বেজে গেছে, বাট তারপরও হচ্ছে আমাদের বিমান ছাড়তেছিল না। মানে খুব বোর ফিল করতেছিলাম, আর খুব একা লাগতেছিল। মনে হচ্ছিল ফাইনালি কি আসলে ইউগান্ডাতে গিয়ে পৌঁছাতে পারবো কিনা। তো এইখানে একজন ইউএসএ নাগরিকের সাথে গল্প করলাম, অনেক সময় কাটালাম আর কি তার সাথে, যার কারণে হয়তো একটু সাহস পাইছিলাম। বিমান ছাড়ার কথা ছিল 9:10, এখন বাজে 11:30। আস্তে আস্তে এখন বিমান উড্ডয়নের দিকে যাচ্ছে। ইটস রিয়েলি ব্যাড এক্সপেরিয়েন্স উইথ ইথিওপিয়ান এয়ারলাইন্স। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া যে ইউগান্ডাতে এসে পৌঁছে গেলাম। এই যে জানালার পাশ দিয়ে উগান্ডা দেখা যাচ্ছে, এত বিল্ডিং নাই, একেবারে ফাঁকা। আর সোর্স অফ নীলের উপর দিয়ে যখন যাচ্ছিলাম, মানে নীল নদীর উৎপত্তি যেখান থেকে, এই যে লেক ভিক্টোরিয়া, সো মনে হচ্ছিল যেন আমরা লেক ভিক্টোরিয়ার ভিতরে ডুবে যাইতেছি। ফাইনালি ল্যান্ড করলাম ইউগান্ডাতে।